জয় হিন্দ। আজকের ভিডিওতে আমরা ভারতের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা হলো ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে জানবো। ফান্ডামেন্টাল রাইট ভারতের সংবিধানের পার্ট 3 আর্টিকেল নাম্বার 12 থেকে আর্টিকেল নাম্বার 35 পর্যন্ত রয়েছে। আজকে এই ভিডিওতে আমরা বুঝবো ফান্ডামেন্টাল রাইটের আর্টিকেল নাম্বার 12 এবং আর্টিকেল নাম্বার 13 সম্পর্কে, এবং তার সঙ্গে দেখবো কি ফিচার্স রয়েছে আমাদের কনস্টিটিউশনের এবং এর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। দেখো, ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকার, মানে আমাদের জনগণের, সে ভারতীয় হতে পারে বা ভারতের বাইরের লোকেরও হতে পারে, তাদের কি কি মৌলিক অধিকার রয়েছে সেই জিনিসটা বুঝতে গেলে আমাকে ইউকেতে 1215-এ চলে যেতে হবে। 1215-এর 15th জুন ইউকের যে কিং ছিল, কিং জন, সে কিং জন এর ক্ষেত্রে একটা চার্টার লাগু করলো। সেই চার্টারে বলা হলো যে সেখানকার যে কিং রয়েছে সেই কিং ও লয়ের উপরে নয়, এমনকি কিং এর আন্ডারে যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল রয়েছে তারাও কিন্তু কি হবে না, লয়ের ঊর্ধ্বে হবে না। এবং এই কনসেপ্টটাকে তখন ম্যাগনা কার্টা বলা হলো। এই ম্যাগনা কার্টা কনসেপ্টটা ধীরে ধীরে গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে গেল যে যে কোনো মানুষ বা এমনকি কিং ও বা রাজাও কি হবে না, লয়ের উপরে কোনো কাজ করতে পারবে না। ল হচ্ছে সবার বিয়ন্ডে, সবার উপরে কি রয়েছে, ল রয়েছে। এই কনসেপ্টটার থেকে পরে আমরা স্বাধীনতার পর ইউএসএ থেকে আমরা কি করলাম, একটা কনসেপ্ট নিলাম, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকার। যেমন ধরো, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট অ্যাগেন্স্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস। এইগুলো রয়েছে আমাদের মূলত ফান্ডামেন্টাল রাইট। এই রাইটসগুলো আর্টিকেল নাম্বার 14 থেকে আর্টিকেল নাম্বার 32 পর্যন্ত রয়েছে, যেই টপিকটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা বুঝবো আর্টিকেল নাম্বার 12 এবং আর্টিকেল নাম্বার 13। দেখো, ভারতের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের মধ্যে যে আর্টিকেল নাম্বার 12 বা 13 বোঝার আগে আমাকে বুঝতে হবে যে ফিচার্সটা কি ভারতের কনস্টিটিউশন। দেখো, ভারতের কনস্টিটিউশন ইন্ডিয়ান সিটিজেনকেও দিচ্ছে বা ফরেনারকেও দিচ্ছে, কিন্তু কিছু কিছু আর্টিকেল যেগুলো শুধুমাত্র কাকে খেয়ে পাচ্ছে, ভারতের জনগণ পাচ্ছে। যেমন হলো আর্টিকেল নাম্বার 15, আর্টিকেল নাম্বার 16, আর্টিকেল নাম্বার 19, আর্টিকেল নাম্বার 29 এবং আর্টিকেল নাম্বার 30। এই 5টা আর্টিকেল শুধুমাত্র ভারতের জনগণ পাবে, মানে ফরেনাররা পাবে না এই সুযোগ সুবিধা এই ফান্ডামেন্টাল রাইট থেকে। কিন্তু এছাড়া বাকি যতগুলি আর্টিকেল রয়েছে সে সবকটি আর্টিকেল কিন্তু কে পেতে পাবে, ভারতের নাগরিক পাবে, এবং ভারতের বাইরের যে নাগরিক রয়েছে তারাও কিন্তু পাবে। এটা একটা ফিচার্স গেল। কিছু কিছু ফান্ডামেন্টাল রাইট পজিটিভ নেচারে আছে, কিছু কিছু ফান্ডামেন্টাল রাইট নেগেটিভ নেচারে রয়েছে, এটা একটা কনসেপ্ট গেল। বলছে ফান্ডামেন্টাল রাইট আর নট অ্যাবসলিউট। তার মানে ফান্ডামেন্টাল রাইট এমন নয় যে অ্যাবসলুট মানে এক্সট্রিম, ওটা কিন্তু একটা লিমিটেড। যেমন ফ্রিডম টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, তাই বলে তুমি কাউকে কিছুও বলে দিবা, তুমি কোনো এক্সপ্রেশন দিয়ে দিবা, চলবে না। তো কি হচ্ছে, এগুলো একটা রেস্ট্রিকশন রয়েছে। ফ্রিডম টু স্পিচ তো ফান্ডামেন্টাল রাইট, বাট এটাকে চেক অ্যান্ড ব্যালেন্সও করবে। কে চেক অ্যান্ড ব্যালেন্স করবে? সুপ্রিম কোর্ট বা অন্যান্য কোর্ট করবে। ফান্ডামেন্টাল রাইট তাহলে কি হচ্ছে, অ্যাবসলুট, এটা একটা ক্যারেক্টার রয়েছে। এছাড়াও দেখো, আর্টিকেল নাম্বার 20 এবং আর্টিকেল নাম্বার 21 বললো ন্যাশনাল এমার্জেন্সির টাইমেও, ন্যাশনাল এমার্জেন্সির টাইমেও আর্টিকেল 20 এবং আর্টিকেল 21কে নষ্ট করা যাবে না। তাহলে আমরা কি স্ট্রাকচারস বা ফিচার্সগুলি বুঝলাম ফান্ডামেন্টাল রাইট। তবে আমাদের ফান্ডামেন্টাল রাইট যদি হনন হয়, অর্থাৎ কেউ যদি আমাদের ফান্ডামেন্টাল রাইটকে অ্যাটাক করে, আমরা কার এগেনস্টে মামলা করি এবং আমাদেরকে ফান্ডামেন্টাল রাইট দিচ্ছে, এটা বোঝার জন্য আমাদেরকে আর্টিকেল নাম্বার 12 বুঝতে হবে। আর্টিকেল নাম্বার 12 বলছে স্টেটের ডেফিনেশন। স্টেটের ডেফিনেশন অনেক হিউজ একটা কনসেপ্ট, অর্থাৎ রাজ্য। এখানে রাজ্য মানে ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু, কেরালা এরকম টপিক নয়। দেখো, রাজ্য মানে হলো এখানটা বলছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং যে পার্লামেন্ট রয়েছে এটাকে বলা হলো রাজ্য। নাম্বার 1, এখানে 4টা কনসেপ্ট বুঝবো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং পার্লামেন্টকে কি বললো, রাজ্য বললো। দেখো, যেমন মাননীয় নরেন্দ্র মোদী কিন্তু এক্সিকিউটিভ বডিতেও রয়েছে আর লেজিসলেটিভ বডিতেও রয়েছে। তো ইউনিয়ন গভর্নমেন্টের যে লেজিসলেটিভ পার্ট এবং এক্সিকিউটিভ পার্ট, এই দুটোকেও কি বলছে, স্টেট বলছে। এটা একটা গেল। এবার যদি আমরা ইউনিয়ন থেকে আমাদের রাজ্য স্টেটের মধ্যে চলে আসি, অর্থাৎ ধরো স্টেট গভর্নমেন্টের স্টেট লেজিসলেটিভ পার্ট, যেটাকে বলি বিধানসভা অথবা বিধান পরিষদ, সেই ক্ষেত্রে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো এক্সিকিউটিভ পার্টে কাজ করতে পারবে এবং কখনো তার কাছে পাওয়ার রয়েছে লেজিসলেটিভ ফাংশনে, তাহলে এটাকেও আমরা কি বলবো, স্টেট। নাম্বার 2 গেল হচ্ছে স্টেট লেজিসলেটিভ
অ্যাসেম্বলি। নাম্বার 3-তে আমরা যাব হচ্ছে যে পঞ্চায়েত রয়েছে, মিউনিসিপ্যালিটি রয়েছে, এগুলো হচ্ছে নাম্বার 3। এদেরকেও আমরা কি বলবো? স্টেট বলবো। নাম্বার 4-এ কিছু স্ট্যাটুটরি বডি অথবা নন স্ট্যাটুটরি বডি যেমন ওএনজিসি, সেল, এদেরকে আমরা কি বলবো? স্টেট বলবো। এমনকি কোনো ইন্ডিভিজুয়াল পার্সন, ভালো করে বুঝে নাও, ধরো ABCD কোনো একটা ইন্ডিভিজুয়াল পার্সন যদি এই সব অথরিটির ইনস্ট্রাকশন নিয়ে কোনো কাজ করে, সেই ইন্ডিভিজুয়াল পার্সনকেও কিন্তু স্টেট বলা হবে। তাহলে এই কনসেপ্টটা বোঝা গেল স্টেট কাদের বলবো, কারণ এই স্টেটই তোমাকে কি দিবে? ফান্ডামেন্টাল রাইট দিবে। অর্থাৎ তোমার যদি ফান্ডামেন্টাল রাইট, ধরো রাইট টু হেলথ, তুমি কোনো হসপিটালে গেলে অ্যাডমিশন নিতে, তুমি দেখছো তোমাকে অ্যাডমিশন নিচ্ছে না, অথচ তোমার পরে অনেকেই আসছে তাদেরকে অ্যাডমিশন নিচ্ছে বিভিন্ন কারণের দিক থেকে। তো তোমার রাইট টু হেলথ একটা ফান্ডামেন্টাল রাইট, তুমি মামলা করতে পারবে কার অ্যাগেনস্টে? স্টেটের অ্যাগেনস্টে। এটা কনসেপ্টটা বোঝা গেল। তো এই জিনিসটা বুঝতে হবে যে তোমাকে ফান্ডামেন্টাল রাইটটা দিচ্ছে কে, আর তুমি মামলা করলে কার অ্যাগেনস্টে কি করবে? ফাইল করবে। ক্লিয়ার? এরপরে আমরা নাম্বার 13 আর্টিকেলে যাব। আর্টিকেল নাম্বার 13-এ কি বলছে? 4টা কনসেপ্ট বোঝা গেল এখানে, ঠিক আছে। আর্টিকেল নাম্বার 13-এ কি বলছে? লজ ইনকনসিস্টেন্ট উইথ অর ইটস ডেরোগেশন অফ ফান্ডামেন্টাল রাইট। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটের অ্যাগেনস্টে যদি কোনো ল তৈরি হয়, সেই লকে ভয়েড বলে দেওয়া হবে। ভয়েড মানে গোড়ায় গলদ, মানে শুরুতেই শেষ, এক কথা। ফান্ডামেন্টাল রাইটের অ্যাগেনস্টে যদি কোনো ল তৈরি করা হয়, সেই লকে কি বলবে? বাতিল করে দিবে। তো এই লটা বানাবে কে? দেখো, ল বানাবে মূলত 4টা কনসেপ্ট রয়েছে। একটা হচ্ছে পার্লামেন্টারি ল, আমি PL লিখলাম, পার্লামেন্টারি ল কে বানাবে? পার্লামেন্ট বানাবে। নাম্বার 2-তে আমরা যাব টেম্পোরারি ল, TL লিখলাম, টেম্পোরারি ল কে বানাবে? প্রেসিডেন্ট অথবা গভর্নর। এমার্জেন্সি টাইমে প্রেসিডেন্ট কিন্তু ঘোষণা করতে পারে। টেম্পোরারিতে 6 মাসের বরাদ্দ রয়েছে। টেম্পোরারিতে যে যত রকমের ফান্ডামেন্টাল রাইট রয়েছে সব কটা কি করবে? বন্ধ করে দেবে। বাট আগেই বললাম, ন্যাশনাল এমার্জেন্সিতে আর্টিকেল 19 এবং 20 এবং 21-কে টাচ করা যাবে না। হলো। এবার কিছু ল বানালো স্ট্যাটিউটারি বডি। স্ট্যাটিউটারি বডি যেমন ধরো কোভিডের সময় কি করলো? বলে দিল একসঙ্গে এতগুলো পার্সন থাকতে পারবে না। যদি ল বানিয়ে পার্লামেন্টের মাধ্যমে এটাকে লাগু করতো, 6 মাস থেকে 1 বছর লেগে যেত। ততদিনে ভারতবর্ষের যে করোনা ভাইরাসের ছড়ানোর সংখ্যাটা বা হারটা অনেক দ্রুত বাড়ত। তো কি করলো? পাওয়ারটা ডেলিগেট করলো ডিএমকে, ডিএম লাগু করে দিল, 1 রাতের মধ্যে লাগু করে দিল। তো এটা হলো ডেলিগেটেড বডি। স্ট্যাটুটরি বডি কি করলো? ডেলিগেট করে দিল। ক্লিয়ার? আর নাম্বার 4-এ হবে হচ্ছে কাস্টম। কাস্টম এবং ইউসেজ যদি আমরা বুঝতে যাই, আমাদেরকে রীতি, নীতি, নিয়ম, এই কনসেপ্টটা বুঝতে হবে। এক্ষেত্রেও আমরা বুঝতে পারি যে এই কনসেপ্টটা কি রয়েছে। ভারতের যে হিন্দুরা রয়েছে, হিন্দুদের একটা কনসেপ্ট রয়েছে 7 পাকে বাঁধা, সিঁদুর দান রয়েছে। এছাড়াও বলা হয় যে বাবার দিক থেকে 7 জেনারেশন এবং মায়ের দিক থেকে 5 জেনারেশন পরস্পর কি করতে পারবে না? বিয়ে করতে পারবে না। যদি বিয়ে করে তাহলে সেটা কি হবে? ভয়েড বলে ঘোষণা হবে। এইবার একটা কনসেপ্ট আসবে এখানে, যদিও এটা হিন্দু লয়ের কনসেপ্ট, যে ভয়েড কি, ভয়েডেবল কি এবং ভ্যালিড কি। ভ্যালিড মানে তো এক কথায় বুঝতে পারছো যে যেটা গ্রহণযোগ্য। ভয়েড মানে যেটা এক কথায় গ্রহণযোগ্য নয়। আর ভয়েডেবল মানে কি? ভয়েডেবল মানে স্টার্টিং এটা গ্রহণযোগ্য ছিল না, কিন্তু পরবর্তীকালে এটা কি হয়ে গেল? গ্রহণযোগ্য হয়ে গেল। অর্থাৎ ধরো কোনো মহিলার 16 বছর বা 17 বছরে বিয়ে হলো, স্টার্টিংয়ে তো গ্রহণযোগ্য নয়, কারণ মিনিমাম এজ কত? 18+। স্টার্টিংয়ে তো গ্রহণযোগ্য নয়, কিন্তু একটা সময় আসবে, সেই সময়ের মধ্যে তাকে কি করতে হবে? ফাইলিং করতে হবে কোর্টে বিয়েটা ক্যান্সেল করার জন্য। সেই সময়টা পেরিয়ে গেলে কিন্তু সেইটা আর ভয়েড থাকবে না, সেটা কি হয়ে যাবে? ভ্যালিড হয়ে যাবে। তো ভয়েডেবল মানে হচ্ছে শুরুতে সেটা গ্রহণযোগ্য নয়, তো সময় পেরিয়ে গেলে সেটা গ্রহণযোগ্য। তো বললো কিছু কাস্টম এবং ইউসেজ, কিছু কাস্টম এবং ইউসেজ যদি ফান্ডামেন্টাল রাইটের অ্যাগেনস্ট হয়, সেই কাস্টম এবং ইউসেজকেও কি করে দিবে? বাতিল করে দিবে। তো এমন কোনো ল, আর্টিকেল নাম্বার 13 বললো এমন কোনো ল তৈরি করা যাবে না যেটা ফান্ডামেন্টাল রাইটের অ্যাগেনস্টে হচ্ছে। যদি সেই ল ফান্ডামেন্টাল রাইটের অ্যাগেনস্টে হয়, যদি লটা
এই ফান্ডামেন্টাল রাইটের अगेंस्ट হয় সেই লটাকেই কি করে দিবে, বাতিল করে দিবে। এই কনসেপ্টটা বোঝা গেল। এর জন্য একটা বেশ 1973 তে একটা কেস হয়েছিল, আমি তোমাকে বোঝাচ্ছি ব্যাপারটা। বলল যে কনস্টিটিউশন সংশোধন কোনো ল নয়, ভালো করে বুঝবে, সংবিধানের সংশোধন কোনো ল নয়। তাই দেখো কনসেপ্টটা কি বললো, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কোনো ল নয়। যদি এটা কোনো ল না হয় তাহলে এটাকে বাতিলও করা যাবে না যদি ফান্ডামেন্টাল রাইটের अगेंस्ट হয়। দেখো কনসেপ্টটা কি, ল যদি হয় সেই লটা বাতিল করে দেবে ফান্ডামেন্টাল রাইটের अगेंस्ट হলে, বাট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট তো ল নয়। তো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যদি ফান্ডামেন্টাল রাইটের अगेंस्ट বানানো হয় এটাকে বাতিল করা যাবে না। কিন্তু 1973-তে কেশবানন্দ ভারতী কেস মানে একটা লিডিং কেস হয়েছে এটা। এই জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলল হ্যাঁ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ল নয়, মানবো এটা, কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে যদি বেসিক স্ট্রাকচারকে খণ্ডন করে, বেসিক স্ট্রাকচার মানে যেইটা সংবিধানের গোড়া সেইটাকে যদি নষ্ট করে তাহলে কিন্তু সেই অ্যামেন্ডমেন্টটাকে ভয়েড বলে দেবে, সেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টকে কি বলে দেবে, ভয়েড মানে শুরুতেই শেষ করে দেবে। তো আর্টিকেল নাম্বার 12 এবং 13 আশা করে বোঝা গেল। তো নেক্সট ভিডিওতে আমরা বুঝবো আর্টিকেল নাম্বার 14 থেকে নিয়ে আর্টিকেল নাম্বার 32 পর্যন্ত। 1973 একটা বিশাল জাজমেন্ট দিছিল যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ল না হলেও সেইটাকে যদি এমন করে অ্যামেন্ড করে যে বেসিক স্ট্রাকচারকে হরণ করছে তাহলে সেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও কি হয়ে যাবে, ভয়েড হয়ে যাবে। আজকের মতো এইটুকুই, আশা করি বুঝতে পারছো। নেক্সট ভিডিওতে আমরা 14 থেকে 35 আলোচনা করব।